হচ্ছে ফ্রেজ আছে, ক্লজ আছে, টেন্স আছে, ডব্লিউএস ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে আর কি। ডব্লিউএস ওয়ার্ড নিয়ে মানে সেন্টেন্সের অন্তর্ভুক্তি হয়ে যাবে আর কি। এখন আপনাদের পর্যায়ক্রমে এইসব হচ্ছে একটার সাথে একটা ইন্টার রিলেটেড। যদি আমরা সেন্টেন্স নিয়ে কথা বলতে চাই তার আগে আমাদের ক্লজ ফ্রেজ নিয়ে কথা বলতে হবে। টেন্সের ব্যাপারটা জানা জরুরি। টেন্সের ব্যাপার জানা জরুরি কারণ আমাদের বাক্য গঠন করার জন্য টেন্সের ব্যাপার জানা জরুরি। টেন্স সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আছে? সবগুলো টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে তাহলে আর আমি হচ্ছে টেন্স সম্পর্কে আগে কথা বলবো না, আমি অন্য টপিক নিয়ে কথা বলবো। কারণ ক্লাস তো আর খুব বেশি পাওয়া যাবে না, একটা টপিক স্কিপ করে যাইতে পারলে হচ্ছে আপনার আরেকটা টপিক ধরা যাবে। যে টপিক আপনাদের জানা সেই টপিক নিয়ে কথা বলে তো আসলে সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা, তারপর আমরা টেন্স সম্পর্কে যদি দু একটা কথা বলি, পড়ার সময় পেলে বিস্তারিত আলোচনা করা যাবে। আমি চারটে টেন্স নিয়ে আলোচনা করবো, তাহলে বাকিগুলো হয়ে যাবে আশা করি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আপনারা কি বলতে পারবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? বর্তমান সময়ে কোনো কাজ করা। দেখেন, এটাই আমাদের একটা ভুল কনসেপ্ট যা আমরা করে আসছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বর্তমান কালে কোনো কাজ করা বোঝাবেই না। বর্তমান কালে কোনো কাজ আমি আপনাদের পড়াচ্ছি, আপনারা ক্লাস করতেছেন, কাজ কি স্থির না চলমান? চলমান। তাহলে এটা বর্তমান কালের কাজ নয়, এটা বর্তমান কালের কাজ। তার মানেই হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যেহেতু প্রেজেন্ট টেন্সের ভিতরে আছে নাকি? আচ্ছা, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা একটা কথা মনে রাখবেন, বর্তমান কালে কোনো কাজ করা বোঝাবে না। আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই জন্য আমাদের অনেক আসে, দেখা যায় পরীক্ষায় কিছু প্রশ্ন করে, টেন্সের ভিতরে প্রশ্ন করলে মনে হয় যে সিম্পল প্রশ্ন। এটা সরাসরি আসলে টেন্সের তে প্রশ্ন করার ব্যাপারটা এমন না। ব্যাপারটা প্রশ্ন করে হচ্ছে আপনার রাইট ফর্মস অফ ভার্ব থেকে। রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে আমাদের মোটামুটি সব নিয়মই চলে আসে। আমাদের যে ছোটখাটো নিয়মগুলো আছে, টেন্সের নিয়ম আছে, চলে আসে। দেখেন, তাইলে আমি লিখবো না, আমি জাস্ট তাড়াতাড়ি বলে শেষ করে দিয়ে যাই কাকে বলে। লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে। শুনুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যা দ্বারা কোনো অভ্যাসগত কর্ম বোঝাবে। বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম। আবার খেয়াল করেন, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো কর্ম বোঝাবে। অভ্যাসগত কর্ম যেমন দেখেন, আমি ভাত খাই, এটা যদি বলেন যে স্যার আমি ভাত খাই, এটা তো বর্তমান কালের কাজই। আমি ভাত খাই, এটা কি বর্তমান কালের কাজ মনে হয় আপনাদের? মনে হয় না যে বর্তমান কালের কাজ। কিন্তু আসলে আমি ভাত খাই আর ভাত খাইতেছি, দুটোর ভিতরে কি তফাৎ আছে কি নাই? আছে। আমি ভাত খাই মানে কি খাইতেছি? আমি ভাত খাই মানে কিন্তু খাইতেছি না। আমি খাই মানে যদি খাইতেছি বুঝাইতে চাই, আমি খাই মানে যদি খাইতেছি বুঝাইতে চাই, তাহলে তো দুইটা আলাদা হইল না, দুইটা এক হয়ে গেল। এখন মনে করেন আমি পড়াচ্ছি, এখন আমি পড়াচ্ছি আর পড়াই দুইটা কি এক জিনিস? আমি এখন যে আপনাদের পড়াইতেছি, তাহলে এটা কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরতে পারবো? এটা কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনিট টেন্স কি? ইনডিফিনিট টেন্স দেখেন অভ্যাসগত কর্ম। যেমন বলেন আমি স্কুলে যাই, স্কুলে যাই মানে আপনার স্কুলে যাইতেছি না, কিন্তু স্কুলে যাইতেছি ওটা আলাদা। স্কুলে যাইতেছি মানে আই এম অন দা রোড বা অন দা ওয়ে। কিন্তু আমি স্কুলে যাই মানে কি? আপনি মনে করেন একজন প্রশ্ন করলো, এই তুমি কি করো, তোমার পেশা কি? বললো স্যার আমি তো ছাত্র, নিয়মিত স্কুলে যাই, এছাড়া আমার কোনো কাজ নাই। নিয়মিত স্কুলে যাই, এটা আমার অভ্যাস। এটা কিন্তু আমার অভ্যাসগত কর্ম। আমি বাজারে যাই, তার মানে কি আমি বাজারে যাইতেছি না। এখন আমাদের ভাষার ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন ঘটে। যেমন আমরা যাইতেছি যাই দ্বারাই বুঝাইতে পারি। বললো একজন বন্ধু কি করে, বললো আমি যদি বাজারে যাই। আমি বাজারে যাই আর যাইতেছি কিন্তু দুটো আলাদা কথা। যাই মানে হচ্ছে কি আমার বাজার যাওয়ার অভ্যাস আছে। আমি ভাত খাই, রুটি খাই, ভাত খাই মানে ভাত খাইতেছি না, রুটি খাইতেছি না। আপনাকে বলে এই তুমি কি, তোমাকে ভাত দেবো না রুটি দেবো? তুমি বলো ভাতও খাই রুটিও খাই, সমস্যা নেই। তার মানে কি ওটা আপনার খাওয়ার অভ্যাস আছে। আর যদি বলা হয় তুমি কি করো, আমি ভাত খাইতেছি, দুটো কিন্তু আলাদা। সুতরাং আমাদের বর্তমান কালের কাজ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বোঝাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? আমাদের অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠে মানে উঠতেছে, তা না উঠতেছে, এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সূর্য ওঠার একটা কি প্রতিনোটের চিরন্তন নিয়ম, চিরন্তন সত্য। আচ্ছা, আরেকটা কথা আমরা বলতে পারি কি, আরেকটা ইম্পারেটিভস। ব্যাপারটা খেয়াল করেন, ইম্পারেটিভ সম্পর্কে আপনারা হয়তো পরিচিত আছেন, কিন্তু এইভাবে বুঝতেছেন না। ইম্পারেটিভস হচ্ছে কি, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে।
ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি করা হয়? সাধারণত কোনো আদেশ, নিষেধ, অনুরোধ করা হয়। তার মানে আমাদের আরেকটা কাজ যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হবে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখতে হবে কি? অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য কেমন? বললেন যে বরফ তাপ দিলে পানি হয়ে যায়। আচ্ছা, এটা আগে হয়তো, বর্তমানে, ভবিষ্যতে হবে, এটা কোনো পরিবর্তন আছে? এটা বৈজ্ঞানিক সত্য। আচ্ছা, তাপ দিলে লোহা নরম হয়, এটা একটা বৈজ্ঞানিক সত্য। সুতরাং এই চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য যেটাই ধরুন, এই সবই সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সরি ইনডিফিনিট বলতেছি, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইনডিফিনিটিভ গঠন কি? সাবজেক্ট প্লাস ভিএল প্লাস এই যে আমাদের সাবজেক্ট প্লাস ভিএল, তারপরে কি? অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভিএল, তারপর কি? অবজেক্ট। মানে অবস্থানগত দিক থেকে অবজেক্ট বা এক্সটেনশনের কোনো আলাদা পার্থক্য আছে? হ্যাঁ, আমরা লিখি কিন্তু এক্সটেনশন, আমরা কিন্তু অবজেক্ট লিখিনি। কেন? কারণ অবজেক্ট আর অবজেক্ট ছাড়াও একটা সেন্টেন্স হইতে পারে। মনে করেন আই গো, আমি যাই, আই গো, আমি যাই। দেখেন তো সাবজেক্ট প্লাস ভিএল দিয়ে শেষ হয়ে গেছে না? এদের কি অবজেক্ট আছে? না। আচ্ছা, এইবার মনে করেন আমি বললাম আই গো টু বাজার, আই গো টু বাজার, আমি কোথায় যাই? বাজারে। আচ্ছা, এবার আমাদের মনে করেন অনেক বইতে, অ্যাডভান্সের বইতে দেখবেন লেখা আছে সাবজেক্ট প্লাস ভিএল প্লাস অবজেক্ট। সবসময় অবজেক্ট হবে না। কেন? অবজেক্ট আমরা যদি বুঝতে হয়, আমাদের অবজেক্ট বুঝতে হবে কি? আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যাবে, যেটা বাংলায় বলা হয় কর্ম। কর্ম মানে কিন্তু কাজ না। কর্ম মানে হচ্ছে যাকে আশ্রয় করে কাজ সম্পূর্ণ হয়, তাকে বলা হয় কর্ম। বুঝতে পারছেন? এজন্য কর্ম মানে কাজ না, কাজ হচ্ছে ক্রিয়া বাংলায়। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস আমরা যখন বলবো যে এইটা ধরে নিলাম আমরা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস অবজেক্ট যখন আমরা বলবো, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অনেক সেন্টেন্সে অবজেক্ট আসবে না। অবজেক্ট আসতে হবে। অবজেক্ট আমরা চিনব কেমনে? ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব, হোয়াট এবং whom দ্বারা প্রশ্ন করব। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব। তো দেখেন, মনে করেন আই ইট রাইস, এই জায়গায় আমি একটা সেন্টেন্স নিলাম, আই ইট রাইস, আমি কি খাই? আমি কি খাই? ভাত খাই, এটা অবজেক্ট। কিন্তু দেখেন তো এই সেন্টেন্স আই গো টু বাজার, আমি কি যাই, এর কোনো অর্থ আছে? আমি কাকে যাই? সুতরাং এটাকে তাহলে আমরা অবজেক্ট বলতে পারবো? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। এটাকে তখন কমপ্লিমেন্ট বলা যেতে পারে, কিন্তু এটা অবজেক্ট না। বুঝতে পারছেন? এইবার কথাটা হচ্ছে কি, এই অবজেক্টের কথা আসে কোথা থেকে? অবজেক্টের কথাটা আসে মূলত হচ্ছে একটা ভার্ব থেকে। ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব। সহজভাবে বলে দিই, আপনাদের একটু প্যাচ লাগতে পারে, জাস্ট আমি বলার জন্য বলতেছি, এসব নিয়ে পরে আবার সময় পেলে আলোচনা হবে। ট্রান্সিটিভ মানে ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের সাথে পরে আমরা কর্ম বসাইতে পারি বা অবজেক্ট বসাইতে পারি, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আপনার ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ নাম তো অবশ্যই শুনে থাকবেন। তাই আমরা যে ভার্বের পরে কর্ম বসাইতে পারবো সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের পরে আমরা কর্ম বা অবজেক্ট বসাইতে পারবো সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এই জায়গা দেখেন যে ইট মানে খাই, কি খাই আমরা? ভাত খাই। তাহলে ভাত, ইটটা অবশ্যই একটা ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু দেখেন তো, আমি কি যাই কি বলা যায়? আমি কাকে যাই বলা যায়? সুতরাং এই গোটা হচ্ছে কি একটা ইনট্রান্সিটিভ ভার্ব। ইটটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর গোটা হচ্ছে কি ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, এবার মনে করেন বলা আই কিল রহিম, আমি কাকে মারি? রহিমকে মারি। তাহলে কিলটা কি হয়ে যাবে? অবশ্যই একটা ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু বললাম যে মনে করেন আরেকটা উদাহরণ বলি যে আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ যদি দিয়ে বোঝার চেষ্টা করি ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে। ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে আমাদের বোঝা একটু জরুরি, কারণ কি ট্রান্সিটিভ ভার্বের পরে যে অবজেক্ট বসে, আমরা এইটা বোঝাই জন্য জরুরি যে ট্রান্সিটিভ ভার্বের পরে যেটা বসে, ট্রান্সিটিভ ভার্বের পরে বসে অবজেক্ট। আচ্ছা দেখেন, ট্রান্সিটিভ ভার্বের পরে বসে কি অবজেক্ট। একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে সাবজেক্ট এবং অবজেক্ট হইতে একই গুণ লাগবে। তার কি একটা সেন্টেন্সে যদি কেউ সাবজেক্ট হইতে চায়, তাকে অবশ্যই নাউন বা প্রোনাউন হইতে হবে। খেয়াল করুন, একটা সেন্টেন্সে সাবজেক্ট হইলে তাকে কি হইতে হবে? অবশ্যই নাউন অথবা প্রোনাউন, এটা খেয়াল রাখবেন।
একটা সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হইতে হলে তাকে কি হইতে হবে? নাউন অথবা প্রোনাউন। এই দুইটার বাইরে কেউ সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারবে না। এখন আরেকটা কথা আছে, সেই কথাটা কি দেখেন, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি তখন আমরা কি সাবজেক্টে অবজেক্ট বানাই আর অবজেক্টে সাবজেক্ট বানাই। তার মানে কি আমাদের অবজেক্টের পজিশনে যে আছে তার সাবজেক্টে নিয়ে আসি। আমরা কিন্তু আরেকটা কথা জানি যে সাবজেক্ট হইতে হলে তার কি হইতে হবে? অবশ্যই নাউন বা প্রোনাউন হইতে হবে। সুতরাং দেখেন তো অবজেক্টে যখন আমরা সাবজেক্ট বানাইতে বানাবো তখন কি আমরা নাউন বা প্রোনাউন ছাড়া কাউকে সাবজেক্ট বানাইতে পারবো? সুতরাং আবার আমরা যখন সাবজেক্ট অবজেক্ট বানাই ফেলাবো তখন ওই নাউনটা কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল না? এই দ্বারা বোঝা যায় কি যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট যেই হোক দুইটা কি হইতে হবে? একই জাতীয় হইতে হবে, একই জাতীয় হইতে হবে। কেন হইতে হবে? কারণ আমরা কখনো সাবজেক্টের অবজেক্ট বানাই, কখনো অবজেক্টের সাবজেক্ট বানাই। সুতরাং আমাদের নাউন অথবা প্রোনাউন হবে কি একটা সেন্টেন্সের সাবজেক্ট। একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন নাউন বা প্রোনাউন হবে তখন একটা সেন্টেন্সের অবজেক্ট হবে কি? সাবজেক্ট বা মানে নাউন বা প্রোনাউন। একটা সেন্টেন্সের অবজেক্ট হবে কি তাহলে? আচ্ছা, তাহলে অবজেক্ট আমরা চিনবো কেমনে? যখন আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব, এটা হচ্ছে আপনি বাংলায় বলে কি এবং কাকে, আর ইংলিশে হট এবং হোম। হট এবং হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই আমাদের অবজেক্ট। কাকে প্রশ্ন করব? ভার্বকে। দেখেন তাইলে যদি আমরা বলি যে মনে করেন যে উই হ্যাভ finished the work। আচ্ছা, উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখেন তো ফিনিশড মানে কি? শেষ করে যায় ভার্ব। আমরা কি শেষ করেছি? কাজ শেষ করেছি। তাহলে এর অবজেক্ট কি? কাজ। তার মানে কি দেখেন ওয়ার্কটা কিন্তু জন্মগতভাবে নাউন। এই ওয়ার্ক মানে কি কাজ করা নাকি শুধু কাজ? কাজ করা তো ডু মানে করা, কিন্তু ওয়ার্ক এটা নাম। সুতরাং আমরা এটারও বুঝতে পারি। আপনি এবার যত উদাহরণ আছে পৃথিবীর আপনি মিলেই দেখবেন যে যদি আমরা ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই সেটা হয়ে যাবে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট আর সাবজেক্ট হইতে হলে তার অবশ্যই কোন বৈশিষ্ট্য থাকা লাগবে? নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে। আচ্ছা, এই থেকে আমরা একটা জিনিস আলোচনা করলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। যে ইনডিফিনিট টেন্স আমরা এবার দেখলে কি চোখ বুজে বলে দেব না যে বর্তমান কালে কোনো কাজ করা বোঝাচ্ছে, বরং কি আমাদের অভ্যাসগত কর্ম। আমি স্কুলে যাই, বাজারে যাই, আমি ভাত খাই, রুটি খাই। আমি ভাত খাই এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস আছে। আমি বাজারে যাই, এটা আমার অভ্যাস। আর বাজারে যাইতেছি এটা হচ্ছে আমার বর্তমান কালের কাজ। ঠিক আছে। আচ্ছা, যেমন বললাম যে আচ্ছা ice turns in water। দেখেন বললাম ice turns in water, এটা কি হয়? বরফ কিসে পরিণত হয়ে যায়? পানিতে রূপান্তরিত হয়। এটা কি আমাদের বর্তমান কালে কোনো কাজ চলা বোঝাচ্ছে? এটা অতীত কালেও ছিল এরকম না? অতীত কালেও তো এই কাজই হইতো, বরফ করে পানি হয়ে যেত অতীত কালেও, বর্তমান কালেও আছে, ভবিষ্যতেও হবে। এটা চিরন্তন সত্য। বা আপনি যদি এবার বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে চান, যে আমরা যেমন কি বলি যে আমরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ এটা যে বরফে তাপ দিলে কি হয়ে যায়? বরফ পানি গলে যায়। সুতরাং আমরা এটাই করব। আমরা এটা মনে রাখবো যে বর্তমান কালের কোনো কাজ না বোঝায় বরং কি বোঝাবে? কোনো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য আর অভ্যাসগত কর্ম। আর একটা ইম্পারেটিভস। ইম্পারেটিভস কি আমরা আলোচনা করি। মনে করেন বললাম প্লিজ গিভ মি এ গ্লাস। আচ্ছা, প্লিজ গিভ মি, দেখি বললাম প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, দেখেন তো আপনি কি এইটা কোনোভাবে অতীত বা ভবিষ্যতে নিয়ে যেতে পারেন কিনা? এটা কি কোনোভাবে ভবিষ্যতে নিয়ে যায়? প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার মানে কি একটা সামনাসামনি একজনের বলতে হবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা পড়বো তখন এই ব্যাপারে আরো বিস্তারিত আমি আলোচনা করে দেব, সমস্যা নাই। জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কারণ এই কাজটা আমরা যখন কাউকে আদেশ বা নিষেধ করি এটা আমরা অতীতে যাই করতে পারি না বা ভবিষ্যতেও করতে পারি না, আমরা সামনাসামনি করতে পারি। যে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না মানে আমি ঠিক আছে তুমি ভবিষ্যতে মিথ্যা কথা বলিও না, তার মানে কাজটা তো এখন থেকে শুরু করতে হবে। আবার আমরা বললাম যে এক গ্লাস পানি দাও, এটা কি বলবো যে আমার কালকে এক গ্লাস পানি দাও? আমরা এখনই বলে যাই। আদেশ নিষেধ এই জন্য কথাগুলো আসে হচ্ছে ইম্পারেটিভস। কিছু ব্যতিক্রম দুই একটা আছে যেগুলো আমরা পরে আলোচনা করে দেব। যাই এটা জাস্ট মনে রাখবেন যে ইম্পারেটিভস বা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কোন টেন্সে হয়? ইনডিফিনিট টেন্সে হয়। এই চারটা জিনিস মনে রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্স
অবশ্যই কি অব্যবহৃত কর্ম, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এই কাজগুলি হয় কোন টেন্সে? ইনডিফিনিট টেন্সে। এবার আমাদের স্ট্রাকচারের ভিতরে আরেকটু তফাৎ আছে কি, আমরা জানি কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এস বাই এস। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বুঝো কেমনে? দেখেন, আই, উই, ইউ। আই উই ইউ ব্যতীত যা আছে দুনিয়া সবই থার্ড পারসন। আই উই ইউ, আইটা হচ্ছে আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। আর এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর দুনিয়ায় যা আছে সবই কি? থার্ড পারসন। রহিম করিম যদি বলি থার্ড পারসন, মোবাইল ফোন বলি, কলম বলি, পেন্সিল বলি, সবই থার্ড পারসন। কিন্তু আমাদের ভিতরে একটা কথা আছে কি, আমরা বলছি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। আমাদের সাথে চলে আসে সিঙ্গুলার প্লুরাল কি। মনে করেন বললাম রহিম, যদি বলি রহিম ইট না ইটস, রহিম ইটস, কারণ রহিম একজন মানুষ, রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হলো। যে রহিম ইট রাইস আর বলা যাবে, বলতে হবে কি রহিম ইটস রাইস। আচ্ছা, কিন্তু একটা কথা, যদি বলি রহিম এন্ড করিম, তখন কি ইটস রাইস বলতে পারবো? তখন কি থার্ড পারসন সিঙ্গুলার হলো না প্লুরাল হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। মনে করে বললাম হি, হি কি কয়জনকে বোঝায়? কিন্তু যদি বলি দে, অনেক মানুষ, তাহলে দের পরে কি আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে পারবো? আচ্ছা, আপনাদের আরেকটা আপনাদের মনে রাখার সাথে বলতেছিলাম, আপনারা হয়তো জানেন কিন্তু তারপর একটু বলে দিই যাতে মনে থাকে, যে ভার্ব প্লাস এস অথবা ইএস, এটা হলো ভার্ব সিঙ্গুলার। আর যদি আমরা নাউনের সাথে এস বাই এস যুক্ত করি, নাউন প্লাস এস অথবা ইএস সমান সমান এটা হয়ে যাবে নাউন হয়ে যাবে প্লুরাল। ব্যাপারটা আপনারা আরেকটু বুঝাই বলি। দেখেন, আমরা ম্যাঙ্গোর সাথে যখন এস বাই এস যুক্ত করি, ম্যাঙ্গোস, তাহলে কি আমি একটা বুঝাই না অনেক বুঝাই? তাহলে কি সিঙ্গুলার না প্লুরাল হইলো? কিন্তু যদি আমরা বলি যে হি গোস, হি গোস, তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলাম, তখন কি ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হলো? সিঙ্গুলার হয়ে গেল। এটা কিন্তু মনে রাখবেন যে সিঙ্গুলার ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব কোনটা। ভার্বের যে র অবস্থায় আছে, যেটা একেবারে স্বাভাবিক অবস্থায় আছে, সেটা হচ্ছে প্লুরাল অবস্থায় আছে। কারণ সিঙ্গুলার বানানোর জন্য কি করা লাগবে? আমাদের এস বাই এস যুক্ত করা লাগবে। কিন্তু যখন আমরা কোনো নাউন রে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাব, তখন কিন্তু এস বাই এস যুক্ত করে প্লুরাল করতে হবে। নাউন যে অবস্থায় আছে অবস্থায় প্লুরাল করতে চাইলে ওর সাথে এস বাই এস যুক্ত করা লাগে। আর ভার্ব যে অবস্থায় আছে সিঙ্গুলার করতে চাইলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এই দুটো কিন্তু ব্যতিক্রম, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে এস বাই এস যুক্ত ভার্ব কি, সর্বদা এটা বুঝতে হবে, এস বাই এস যুক্ত ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর এস বাই এস যুক্ত নাউন কি হয়ে যাবে? প্লুরাল। এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা খেয়াল রাখা জরুরি এই জন্যই, মনে করেন যে আমাদের নাউন প্লুরাল হলে আমাদের ভার্ব প্লুরাল নিয়ে লাগে। এখন মনে করেন ম্যাঙ্গো ইজ সুইট, বা আর বললাম ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস আর অথবা ইজ সুইট। দেখেন তো প্রথম সেন্টেন্সটা আমরা বললাম কি ম্যাঙ্গো, তাহলে ইজ নাকি আর হবে? ম্যাঙ্গো ইজ। ইজ কয়টা? একটা আমের কথা বলছি। ম্যাঙ্গো ইজ সুইট, আম হয় মিষ্টি। কিন্তু যখন বললাম ম্যাঙ্গোস, তখন কি আমি একটা বলছি অনেকগুলো বলছি? তখন কি হবে? ইজ না আর সুইট। এজন্য আমাদের এই নাউনটা বোঝা জরুরি যে এটা সিঙ্গুলার না প্লুরাল, কারণ আমার শেষে পরবর্তী ভার্ব দিতে হবে। আপনার রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে কিন্তু এই জিনিসগুলো পাবে। আর এমন কোন পরীক্ষা বাংলা সময় নাই যে রাইট ফর্মস অফ ভার্বের থেকে একটা প্রশ্ন দেয় না ইংলিশে, বুঝতে পারছেন? সুতরাং আপনাদের তো আমি আগে ওই আগের ক্লাসে কথা বলছি যে আপনাদের কিন্তু এরপরে এনটিএস এর পরীক্ষা তো দেয়া লাগবে, আপনাদের তো উদ্দেশ্য এটা না। সুতরাং এই জিনিসগুলো তখন আপনাদের জানা লাগবে, যার কারণে আমি ক্লাসে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, যতটুকু সম্ভব। তাহলে আমাদের ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা মনে রাখবো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান। আমরা এই টেন্স পড়বো মাত্র 4টে, আমরা 12টা টেন্স পড়বো না। আমরা পড়বো কয়টা? আমরা 4টে দিয়ে আমাদের 12টার কাজ হয়ে যাবে, ঠিক আছে? 12টা পড়াবার গেলে সময় পাবো না। তাহলে দেখেন আমি একটু তাহলে যদি সাম আপ করি যে গঠনটা যদি বলি সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন হচ্ছে কোন টেন্সের গঠন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি আমরা পাস্ট ইনডিফিনিট করতে চাই তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভি2, শুধু সাবজেক্ট প্লাস ভি1 এর জায়গায় ভি2, আর কোনো পরিবর্তন নাই।
আচ্ছা যদি আমরা ফিউচার করতে চাই আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ফিউচার মানে শ্যাল উইল। ফিউচার মানে কি? আর সব এক। ফিউচার মানে শ্যাল উইল আর সবকিছু কি এক। তার মানে যদি আমরা ফিউচারে যাই তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, V1 তারপরে কি V1 প্লাস এক্সটেনশন। আচ্ছা গত ক্লাসে আপনাদের আমি একটা কথা বলছিলাম, আপনাদের মডেল অক্সিলারি লেখাইছিলাম গত ক্লাসে, লিখছিলেন মনে আছে? অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব লেখাইছিলাম। অক্সিলারি ভার্বের ভিতর বলছিলাম কি যে আপনার অক্সিলারি ভার্বের ভিতরে আছে বি ভার্ব, অক্সিলারি ভার্বের ভিতরে আছে বি ভার্ব। বি ভার্ব কি কি? is was or am as at am, is, are, was, were, be, being, been, এই কটা হচ্ছে কি বি ভার্ব। তারপর আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর এটা হলো ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। ঠিক আছে, এই কয়টা হচ্ছে আমাদের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমাদের দুই প্রকার, এটা হলো প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। যারা আমরা অক্সিলারি ভার্ব বলবো এটার নাম হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারি কি? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এসব তো আমরা জানি। তারপর আছে নিড, ডিয়ার আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এসব আছে, মাস্ট আছে, নিড আছে, ডিয়ার আছে। এইগুলো হচ্ছে কি আমাদের মডেল অক্সিলারি। সবসময় মনে রাখবেন এই যে মডেল অক্সিলারির কথা বলছি, শ্যাল, শুড, শ্যাল উইল, দেখেন তো শ্যাল উইল, তারপরেও শ্যালের পাস্ট করলে হয় কি শুড, উইলের পাস্ট করলে হয় কি উড। এইগুলো পরে সবসময় মনে রাখবেন ভাই, এটা আপনার একবার হয়তো দুই চারটা পরীক্ষা দিলে একটা পাবেন আশা করি। এরপরে অবশ্যই বসবে হচ্ছে কি জানেন? ভিওল। মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মডেল অক্সিলারি যে করে আছে, মডেল অক্সিলারির পরে সর্বদা বসবে হচ্ছে ভিওল, ভার্বের বেস ফর্ম। ভিওল বলতে আমরা বলি ভার্বের বেস ফর্ম। শ্যালের পরে যদি আপনারা দেখেন কোনো কোনো সময় শ্যালের পরে বি বসে, শ্যালের পরে কি কখনো অ্যাম, ইজ, আর দেখছেন? জীবনও দেখবেন না। শ্যালের পরে কি বসে? শ্যাল বি বা উইল বি। কেন বসে? কারণ এই মডেল অক্সিলারির পর সর্বদা হচ্ছে ভার্বের ভিওল বলতে ভুল হবে, বেস ফর্ম বলতে হবে, ভার্বের বেস ফর্ম বলতে হবে। কেন? দেখেন আপনার সব ভার্বের ভি ওয়ান আর বেস ফর্ম এক, কিন্তু বি ভার্বের ভি ওয়ান আর বেস ফর্ম আলাদা। কেন? দেখেন এম ইজ আর, এম ইজ আর, এটা কি প্রেজেন্ট ফর্ম আছে না? এটা কি বলতে পারো এটা পাস্ট ফর্মে আছে? কারণ এটা পাস্ট ফর্ম আছে ওয়াজ হয় নাকি? ওয়াজ ওয়ার। এটা পাস্ট ফর্ম আছে ওয়াজ ওয়ার যদি বলি তাহলে এম ইজ আর কি প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু এটা কিন্তু বেস ফর্মে নাই। এটার বেস হচ্ছে বি, এটার বেস ফর্ম কি? বি। সুতরাং আমি যদি লিখে দেই যে মডেল অক্সিলারি পর সবসময় ভি ওয়ান বসবে, তাও কিন্তু আমাদের এটা ক্লিয়ার হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আমাদের বলতে হবে কি যে মডেল অক্সিলারি পর সর্বদা বসবে কি? বেস ফর্ম। আচ্ছা এইটা আপনাদের ভাই একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বাসায় যায় 9 10 এর বই কারো বাসায় আছে না? 9 10 এর গ্রামার, 8 6 7 8 এর গ্রামার তো আছে, কারো না কারো বাসায় আছে। ওইটা দেখুন কনজুগেশন অফ ভার্ব একটা চ্যাপ্টার আছে, কনজুগেশন অফ ভার্ব। এটা আপনারা অবশ্যই পড়বেন ভাই। এটা আপনাদের যদি চান যে আপনাদের বিষয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, এটা আপনাদের লাগবে। কারণ এই কনজুগেশন অফ ভার্ব ছাড়া আপনি আপনার মনে করেন টেন্স ভাই মুখস্থ যে সাবজেক্ট প্লাস ভি টু বসে। এখন আপনার বললাম রানের ভি টু কি? রান কি রেন না রান? রানের ভিতরে কিন্তু আবার রান, রান রেন রান। সুতরাং আপনার তো আমি আপনার বুঝিয়ে দিলাম যে হ্যাভ এর পরে কি বসবে? হ্যাভ ভার্বের পরে বসবে ভি থ্রি। এখন ভাই আপনার তো ভি থ্রি কোনটা ভি টু কোনটা এটা তো বুঝতে হবে নাকি? সুতরাং একজন মানুষ যত ইংরেজি যদি ভালো জানতে চায় তার ভার্ব পড়তে হবে বেশি বেশি। কেন ভার্ব পড়তে বেশি বেশি? আপনার সাবজেক্ট ছাড়া কি হয়? সেন্টেন্স হয়। শুধু একটা ভার্ব একটা সেন্টেন্স হয়, কিন্তু আপনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করতে পারবেন না। আমরা জানি একটা সেন্টেন্স গঠন করতে হলে কয়টা জিনিস অত্যাবশ্যক? একেবারে দুইটা, সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা পড়ো তখন দেখবেন ওদের কোনো সাবজেক্ট নাই। বললাম ডু দা ওয়ার্ক, এদের কোনো সাবজেক্ট আছে, কিন্তু এদের কিন্তু ভার্ব অবশ্যই আছে। সুতরাং আমাদের কোনো অভিব্যক্তি যদি আমরা প্রকাশ করতে চাই, যদি অভিব্যক্তি ব্যক্ত করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি জানা লাগবে? আমাদের অবশ্যই ভার্ব জানা লাগবে। এখন আপনি যদি বর্তমান কালে ভার্ব অভিব্যক্তি প্রকাশ করতে চান, বর্তমানে যে একটা বলেন যে আমি ভাত খাই, বর্তমান কালেরই বললাম প্রেজেন্ট ইনডিফিনিট, যে আমি ভাত খেয়েছিলাম বা খেলাম, তখন কি আর বিবন্ধ করতে পারবেন? আচ্ছা যখন আমি ভাত খেয়েছি তখন আপনার অবশ্যই চলে আসবে পারফেক্ট টেন্স, তখন আপনার ভিতরে জানা লাগবে, তখন কি আপনার ভার্বের ভিতরেটা জানা লাগবে। সুতরাং আপনাদের ওই বইতে যে কয়টা আছে কনজুগেশন অফ ভার্ব, অথবা আপনারা যদি কোনো চাকরির বই কিনে থাকেন বা চাকরির জন্য যে অনেক ডাইজেস্ট বই থাকে আমাদের থাকে যা, ওই সব জায়গায় পাবেন। আপনারা ওই জায়গা থেকে কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারটা দেখে নেবেন। কারণ আপনারা যতই টেন্সের রুল মুখস্থ করাই, আপনারা বললাম যে সাবজেক্ট প্লাস বললাম যে মডেল অক্সিলারি, তারপরে ভিওর ভিওর আপনার জানা লাগবে, তারপর বললাম সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি, ওই ভি থ্রিটা তো আপনার জানা লাগবে। সুতরাং আপনারা কনজুগেশন অফ ভার্বটা পড়ে ফেলাবেন। দরকার হয় পোলাপানকে থাকলে তারে নিয়ে পড়বেন, দুইজন একসাথে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম এই জায়গায়, যে আমাদের যদি এটা যদি আমরা প্রেজেন্ট টেন্সে করি, প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি
সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, আর যদি আমরা ফিউচার ইনডিফিনিটি করি সাবজেক্ট প্লাস বিওনি আছে, মাঝে শুধু কি আসবে একটা শ্যাল উইল। প্রেজেন্ট আর ফিউচারের এই সম্পর্ক সবই এক, শুধু মাঝখানে একটা শ্যাল আর উইল বসে দিতে গেছে। একেবারে সহজ করে দেয় আপনাদের জন্য। আপনারা যখন প্রেজেন্ট পড়বে সাথে আপনার ফিউচার অটোমেটিক হয়ে যাবে। প্রেজেন্টে যা যা নিয়ম আছে তার আগে একটা শ্যাল বসাই দিলেন, ঝামেলা শেষ। বুঝতে পারছেন? শ্যাল উইলে নির্দিষ্ট করে বসে কি হবে? শ্যাল উইল শুনেন, বর্তমান আধুনিক ইংলিশে হচ্ছে সবার ক্ষেত্রে শ্যাল বসানো যায়, সরি উইল বসানো, সবার ক্ষেত্রে উইল বসানো যায়। কিন্তু আমাদের যদি আমরা আগের ইংরেজি দেখি তাহলে সাধারণত আই এবং উইল পরে বসে হচ্ছে শ্যাল, আর সব জায়গায় বসে কি উইল। আধুনিক ইংলিশে আই পরে উইলও বসানো যায়, সমস্যা নাই। এন্ড আপনার যদি মনে ই হয় যে মনে নাই রাখার সময় আপনি সব জায়গায় উইলই বসাই দিবেন। সব জায়গায় উইল থাকবে কিন্তু সব জায়গায় শ্যাল থাকবে না। শ্যাল শুধু নির্দিষ্ট আই এবং উইল পরে, বুঝতে পারেন? ফার্স্ট পারসনের পরে শ্যাল নির্দিষ্ট, কিন্তু আধুনিক ইংলিশে সবাই পরে উইল বসানো যায়। এটা হচ্ছে আপনার ক্যামব্রিজ, নাম শুনছেন ক্যামব্রিজ আর হচ্ছে অক্সফোর্ড, এই দুইজনের হচ্ছে আলাদা আলাদা গ্রামার আছে, বেসিক গ্রামার যেটা আর কি। আর আমাদের বাংলাদেশে তো আসলে কোনো বেসিক গ্রামার নাই, আমরা হচ্ছে কি ওই ইংলিশটারই বাংলাদেশে ট্রান্সলেট করা হয়। আপনি যে মাস্টার বলেন হ্যান যাই বলেন, ওরা তো গ্রামার বানায় না, এরা ওই গ্রামারটা কি করে শুধু ট্রান্সলেট করে দেয় আমাদের। সুতরাং আপনি শ্যাল বা উইল সব জায়গায় বসাবেন, আর শুধু সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তারপরে শ্যাল বসাবেন, আর বাকি সব জায়গায় কি বসবেন? উইল বসাবেন। আচ্ছা, আমরা এবার যদি যাই মনে করেন কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াস যায়, তাহলে কন্টিনিউয়াস আপনি এমনি বলবেন কন্টিনিউ, আমরা বলি না কন্টিনিউ করো, কন্টিনিউ করো। কন্টিনিউ মানে করো কি, মানে কি চালাই যাও, চালাই যাও, চলমান বুঝো। কন্টিনিউয়াস মানে কি? তাহলে চলমান বুঝো, এটা সবাই আমরা বুঝি। যদি বর্তমান সময়ে চলমান কাজ হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোন কাজ চলমান ছিল? যেমন বললেন আপনারা যে স্যার কালকে আপনার ফোন দিলাম, ধরলেন নাকি, বললেন যে ওই সময় আমি খাইতেছিলাম, ওই সময় আমি খাইতেছিলাম, তার মানে কিন্তু এখন খাইতেছি না। আবার মনে করেন বললেন যে স্যার কালকে ক্লাস নেবেন, বললাম না, কালকে আমি এই সময় ঢাকা যাইতে থাকবো। ঢাকা যাবো আর যাইতে থাকবো কিন্তু এক কথা না, কারণ ঢাকা যাবো আমি কালকে যে কোনো সময় যাইতে পারি। কিন্তু বললাম স্যার আপনি কালকে 10টায় ক্লাস নেবেন, বললাম না, 10টার সময় ঢাকার পথে থাকবো বা ঢাকার গাড়িতে থাকবো। গাড়িতে থাকবো মানে কি, আমি ঢাকা যাইতে থাকবো। সুতরাং ভবিষ্যৎকালে কোনো কাজ যদি চলমান থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস, বর্তমান কালে কোনো কাজ যদি চলমান থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অতীতে কোনো কাজ চলমান ছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আপনাদের এক্সটেনশন লিখে দেব না, এক্সটেনশন দিলে খালি আপনাদের রুলটা বড় হবে, মাথায় বেশি প্রেসার পড়বে, এক্সটেনশন অটোমেটিক চলে আসবে। এক্সটেনশন না বললেও চলে আসবে, বুঝছেন? এটা বলবো না, এরপর ফুল স্টপ। একটা জিনিস আপনারা খেয়াল করেন। আচ্ছা, আমি না লিখে বি ভার্ব লিখলাম, কেন বি ভার্ব লিখলাম? হ্যাঁ, আমরা কিন্তু বলছি আমি কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস লিখছি, না শুধু কন্টিনিউয়াস লিখছি? তাহলে আমরা যেহেতু বলছি যে আমরা সাইকেল টেন্সের গঠন দিয়ে 12টা শিখবো, সুতরাং আপনারা এটা আজকে থেকে মুখস্থ করে ফেলান যে কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব। কন্টিনিউয়াস টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব। এটা মুখস্থ করে ফেলান। এখন আপনাদের আমি আগের ক্লাসে লেখা দিয়েছিলাম যে বি ভার্ব কি কি। বি ভার্ব বলছে আমি যা ওয়াজ হয়, আর আছে কি বি বিং বেন। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব বলো, যদি প্রেজেন্টে আসে তাহলে কি আসবে? সাবজেক্ট অনুযায়ী আমি যা বসবে। ফিউচারে মানে পাস্টে গেলে কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ হয়, আর ফিউচারে গেলে আসবে কি? বলছে একটা শ্যাল বা উইল, এটা বাড়তে আসবে। আর শ্যাল উইলের পরে কোনো সময় আপনি আমি যা বসাইতে পারবেন, বসাইতে হবে কি? বেস ফর্ম। বেস ফর্মটা হচ্ছে কি? বি। সুতরাং আমি যাইতে থাকবো, আই শ্যাল বি গোয়িং। আমি খাইতে থাকবো, আই শ্যাল বি ইটিং। তারা যাইতে থাকবে, দে উইল বি গোয়িং। তার মানে বি কি পরিবর্তন করতে পারতেছেন? কেন পারতেছেন না? কারণ আমরা আগেই বলেছি যে শ্যাল উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির পরে সবসময় বলবে বেস ফর্ম। আমরা সাইড ওয়েটার ঘুরে আমি যারা বানাইতে পারবো না। যদি গো থাকে করে আমরা জীবনে গোস বানাইতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে আপনাদের কিন্তু আপনারা যা মুখস্থ করবেন কি, যে আপনাদের তিনটা টেন্স মুখস্থ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মুখস্থ করা কিছু এমনি পারবেন। সাবজেক্ট প্লাস বি অন, এটা মনে করেন যে 2 বছরের বাচ্চারা যদি বলে যে সাবজেক্ট প্লাস বি অন, সে ওটা মুখস্থ রাখতে পারবে। কিন্তু আপনার কন্টিনিউয়াস মানে মনে করেন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আইএনজি। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এটা আমি অ্যাক্টিভের ক্ষেত্রে বলতেছি, যে আপনাদের বি ভার্বের পরে যদি কখনো বি ভার্ব দেখেন, এরপর যদি আরেকটা ভার্ব আছে সেটা আইএনজি হবে অবশ্যই। কখনো যদি আপনারা বি ভার্ব দেখেন এবং এরপরে যদি কোন আরেকটা ভার্ব আসে, সেটা কি করে দিতে হবে? অবশ্যই আইএনজি করতে হবে। এইটা আবার একটা কথা আছে, এটা অ্যাক্টিভের ক্ষেত্রে। অ্যাক্টিভ আমরা বুঝবো কেমনে?
আমরা অ্যাক্টিভ প্যাসিভ যদি সময় পাই করাবো, জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে যাই, যখন আপনারা বাসায় পড়ে নিজেরা বুঝতে পারবেন। অ্যাক্টিভ মানে যে কর্তা থাকবে ওই কর্তা নিজের কাজ করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। কর্তা নিজে যদি কাজ করতে পারে সেটা অ্যাক্টিভ, আর কর্তা যদি নিজে কাজ না করতে পারে সেটা প্যাসিভ। যেটা আমরা বাংলায় বলি সক্রিয় আর হলো নিষ্ক্রিয়। মনে করে বললাম যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, আচ্ছা ভাত কি ভাই, ভাত কি আমার খাইতেছে না আমি ভাত খাইতেছি, কিন্তু আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থ কিন্তু এক, কিন্তু এই জায়গায় কর্তার সক্রিয়তা আসে, নিষ্ক্রিয়তা আছে। যেমন আমি ভাত খাই মানে কি, সরাসরি আমি ভাত খাই বা আমি ভাত খাইতেছি মানে সরাসরি আমি ভাত খাইতেছি, এটা কি সাবজেক্ট। কিন্তু আমি ভাত খাই, ওই ভাতটা ছিল যে কি, দেখেন তো আমি যদি আমরা যে কথাতে আসলাম, আমি ভাত খাই, আচ্ছা আমি কি খাই, ভাত। তাহলে কি এটা হচ্ছে মনে করেন ভাত খাই বা খাইতেছি, ধরে ধরে নেই আমি ভাত খাইতেছি। আচ্ছা ভাই আমরা বলছিলাম না যে ভাত কি এবং কাকে দ্বারা প্রশ্ন কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি কি খাই, ভাত। ভাত খাই, তাহলে এই যে কর্তা কে, আমি, আর কর্ম, কর্ম বলতে অবজেক্ট যেটা সেটা হচ্ছে কি ভাত। কিন্তু এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি হবে, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমার দ্বারা খাওয়া হয়। দেখেন এই যে মূল সাবজেক্টের কর্তা ছিলাম কে বলেন তো, আমি। মূল সাবজেক্টের কর্তা ছিল কে, আমি। কিন্তু এই জায়গায় দেখেন তো, ওই জায়গায় আমি সাবজেক্টের পজিশনে আছি না, ভাত সাবজেক্টের পজিশনে চলে আসছে। তাহলে ভাত কি কখনো মানুষে খাইতে পারে? তার মানে কি ও কি এই জায়গায় মোট কি হইতে পারে, ও কি এই সেন্টেন্সে তাহলে অ্যাক্টিভ হইতে পারবে না। অ্যাক্টিভ হইতে হলে কি করতে হবে, সাবজেক্টের নিজের কাজ করতে হবে। কিন্তু এই জায়গায় ভাত কি নিজে কাজ করতে পারতেছে, এটা কি হয়ে গেল তাহলে, এটা নিষ্ক্রিয়। এই জায়গায় সাবজেক্ট হচ্ছে কি নিষ্ক্রিয় মানে প্যাসিভ। কিন্তু আমি ভাত খাই, এই কাজটা আমি নিজেই করতেছি, আমি কি জায়গায় নিষ্ক্রিয় না সক্রিয়, তার মানে অ্যাক্টিভ। আমরা যদি অ্যাক্টিভ মানে কি বলি না, লোকটা খুব অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি সে সক্রিয় আছে। আর যে হচ্ছে সক্রিয় না নিষ্ক্রিয় সে হচ্ছে কি প্যাসিভ। আমরা জাস্ট এত কিছু যাবো না, আপনার মাথায় প্যাস লাগে যাবে, জাস্ট এইটুকু মনে রাখবেন যে যত অ্যাক্টিভ সেন্টেন্স আছে তারপরে যদি বিভাগ থাকে, মানে অ্যাক্টিভ সেন্টেন্স যদি বিভাগ থাকে তারপরে অবশ্যই আইএনজি বসবে। আর প্যাসিভের ক্ষেত্রে বিভাগের পরে ভিতরি বসে। এটা আপনাদের এখন মনে রাখার দরকার নেই, আপনারা জাস্ট মনে রাখবেন কর্তা যদি নিজে কাজ করতে পারে বা অ্যাক্টিভ সেন্টেন্স যেটাকে আমরা বলি, অ্যাক্টিভ সেন্টেন্সে সর্বদা বিভাগের পরে কি বসবে, আইএনজি বসবে। অ্যাক্টিভ সেন্টেন্সে আপনারা যে জায়গায় বিভাগ দেখবেন তারপরে ভার্ব আসলে কি বসাই দিবেন, আইএনজি বসাই দিবেন। এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম। আচ্ছা তাহলে আমরা যে কন্টিনিউয়াস টেন্সে ছিলাম, তাহলে দেখেন সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস কি হবে, আইএনজি। এটা কি কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস। যদি আমরা প্রেজেন্ট বলি তাহলে এই জায়গায় বিভাগের জায়গায় কি চলে আসবে, am is are। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স কেমনে মনে রাখবো, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস আইএনজি। আপনার 12টা মনে রাখার দরকার নাই, আপনি 4টে মনে রাখেন, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস আইএনজি। এখন আপনার বইলে দেবে কোথায় যে am is are হবে আর কোথায় was were হবে, এটা বলে দেবে কে, টেন্স বলে দেবে। কিন্তু এই am is are বা was were এটা কি বিভাগের বাইরে, এরা কি বিভাগের বাইরে না। সুতরাং আমাদের এইটা আমাদের বুঝতে হবে কি, যে আমরা আনবো বিভাগ, তারপরে যা হয় টেন্স অনুযায়ী সেটা গ্রহণ করে নেবে। আপনারা কি কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলেন? ফিউচার কন্টিনিউয়াস পর্যন্ত তো বুঝছেন আশা করি। কারণ কি ফিউচারে